আজকে আমরা কথা বলবো চিলড্রেন অফ স্পেস নিয়ে। আচ্ছা, এই অ্যানিমেশনটা কিন্তু শুধু একটা স্পেস অ্যাডভেঞ্চারের গল্প না, এর ভেতরে আছে আশা, ত্যাগ আর সাহসের এক দারুণ জার্নি। তো চলুন আমরা এর অসাধারণ দুনিয়াটা একটু ঘুরে দেখি আর চরিত্রগুলোর গভীরে ঢোকার চেষ্টা করি। গল্পের শুরুটাই কিন্তু বেশ হতাশাজনক, একটা ধ্বংসের ছবি দিয়ে। ভাবা যায় একসময় পৃথিবীবাসীরা এসেছিল কেপলার গ্রহে একটা বিশেষ শক্তিশালী গাছের খোঁজে, কিন্তু তাদের সেই লোভের কারণেই পুরো সবুজ গ্রহটা হয়ে গেল একটা শুকনো মরুভূমি। আর এই লোভের পরিণতিটাই, মানে এই যে ধ্বংস, এটাই পুরো গল্পের পেছনে চালিকা শক্তি হিসেবে কাজ করে। তো এই ধ্বংসের পর গল্পের প্রথম অংশটা আমাদের নিয়ে যায় সেই মৃতপ্রায় গ্রহের বর্তমান পরিস্থিতিতে। আর সেখানে টিকে থাকার জন্য একটাই আশা, একটা পুরনো কিংবদন্তি। এই কিংবদন্তিটা কি নিয়ে? আচ্ছা, গল্পের একদম সেন্টারে আছে কারাল নামের একটা গাছ। বলা হয় এই গাছটা নাকি সাধারণ কোনো গাছ না, এর মধ্যে লুকিয়ে আছে পুরো কেপলার গ্রহকে বাঁচানোর মতো প্রচণ্ড শক্তি। আর ঠিক এ কারণেই গল্পের প্রত্যেকটা চরিত্র, তাদের সবার শেষ লক্ষ্য কিন্তু এই কারাল গাছটাই। তবে শুধু গ্রহ বাঁচানোর গল্পই না, এর ভেতরে কিন্তু একটা দারুণ ইমোশনাল কনফ্লিক্টও আছে। মানে বাবা মেয়ের একটা সংঘাত। একদিকে আছে গাগা, যে তার পৃথিবীকে বাঁচাতে মরিয়া সাহসী হতে চায়, আর অন্যদিকে তার বাবা পাপাচি, যিনি একসময় ছিলেন একদম নির্ভীক একজন যোদ্ধা, কিন্তু এখন তিনি শুধু তার মেয়েকে হারানোর ভয় কাবু। এই যে ভয় আর সাহসের টানাটানি, এটাই তাদের সম্পর্কটাকে বেশ জটিল করে তুলেছে। আর এই যে পারিবারিক দ্বন্দ্ব, এই টানাপোড়েন, এটাই কিন্তু শেষ পর্যন্ত একটা বিশাল বড় অভিযানের জন্ম দেয়। আর এখান থেকেই আমাদের মূল চরিত্রদের সেই বিপজ্জনক জার্নিটা শুরু হয়। তো এই অভিযানে কারা কারা আছে? মেইনলি ৩ জন। প্রথমে আছে অ্যাক্সেল, যে ওই কিংবদন্তিটাকে মনে প্রাণে বিশ্বাস করে। তারপর অবশ্যই আছে গাগা, যে আসলে নিজের সাহসটা প্রমাণ করতে চায়। আর সাথে আছে তাদের খুব বিশ্বস্ত বন্ধু জোনো। ৩ জনের উদ্দেশ্য কিন্তু একটাই, যেভাবেই হোক কারালকে খুঁজে বের করতে হবে। কিন্তু বুঝতেই পারছেন, জার্নিটা মোটেও সহজ হওয়ার কথা না। তাদের পথে কাটা হয়ে দাঁড়ায় লুই বাবা। মানে প্রথম দেখায় তাকেই কিন্তু গল্পের ভিলেন বলে মনে হবে। তার লক্ষ্য খুব পরিষ্কার, কারালের সুপার এনার্জি দিয়ে সে তার ভেক্টর ইঞ্জিন চালাবে। ব্যাস, এর বেশি কিছু না। কিন্তু গল্পটা ঠিক এখানেই একটা বড় মোড় নেয়, কারণ বোঝা যায় যে লুই বাবা একা না, আর তার পেছনের আসল প্ল্যানটা আরও অনেক বেশি প্যাঁচানো। মানে আমরা আস্তে আস্তে একটা বড়সড় প্রতারণার দিকে এগোচ্ছি। তো এই প্রতারণাটা কি? আসলে লুই বাবার পুরো প্ল্যানটাই ছিল একটা ফাঁদ, যেটা সে বার্ডি কিং টুর্নামেন্টের আড়ালে সাজিয়েছিল। প্ল্যানটা ছিল এরকম: প্রথমে একটা বিপজ্জনক টুর্নামেন্ট হবে, যেখানে সবাই জেতার বদলে হারতে চাইবে। ইন্টারেস্টিং, তাই না? আর যে জিতে যাবে তাকে পাঠানো হবে ভয়ঙ্কর সাফি আগ্নেয়গিরিতে একটা বিশেষ বীজ আনার জন্য। আর এখানেই আসে গল্পের আসল টুইস্ট। টুর্নামেন্টের নিয়মটা ছিল খুব সহজ। যে চ্যাম্পিয়ন পাখিটাকে ধরতে পারবে সেই হবে বডি কিং। কিন্তু মজার ব্যাপার হলো, সবাই যখন ইচ্ছে করে হারার জন্য আপ্রাণ চেষ্টা করছে, ঠিক তখনই গাগা ঘটনাচক্রে ওই পাখিটাকে বাঁচাতে গিয়ে নিজেই পাখিটাকে ধরে ফেলে। আর এভাবেই সে না চাইতেও বিজয়ী হয়ে ওই ফাঁদে পা দিয়ে ফেলে। তো বার্ডি কিং হওয়ার পুরস্কার হিসাবে গাগাকে এখন যেতে হবে সেই ভয়ঙ্কর সাফি আগ্নেয়গিরিতে। আর গল্পের আসল রহস্যটা কিন্তু এখানেই খুলতে শুরু করবে। ওই আগ্নেয়গিরির ভেতরেই লুকিয়ে আছে আসল সত্যিটা। আগ্নেয়গিরির ভেতরে তাদের জার্নিটা এক কথায় অবিশ্বাস্য। ভাবুন একবার, ফুটন্ত লাভার স্রোতের মধ্যে দিয়ে পথ খুঁজে বের করা, তারপর হঠাৎ একটা গোপন গুহার সন্ধান পাওয়া, আর শেষে সেই কারাল গাছের আসল উৎস মানে মাদার ট্রিকে খুঁজে পাওয়া। পুরো ব্যাপারটা ছিল একদম রুদ্ধশ্বাস। আর ওই গুহার মধ্যেই তারা একটা জার্নাল খুঁজে পায়। কার জার্নাল? কাউন্ট কান্তার। জানা যায় তিনিও একজন পৃথিবীবাসী ছিলেন, এবং কেপলারের এই ভয়াবহ পরিণতির জন্য তিনি নিজেকেই দায়ী করতেন। আর সেই অপরাধবোধ থেকেই প্রায়শ্চিত্ত করার জন্য তিনি কারালের মাদার ট্রিকে এখানে লুকিয়ে রেখেছিলেন। তার আশা ছিল একদিন কেউ হয়তো আসবে, এসে কেপলারকে বাঁচাবে। কিন্তু আসল সত্যিটা ছিল এর চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। কাউন্ট কান্তার গল্পটার সামনে আসার সাথে সাথেই আমরা গল্পের একদম ফাইনাল স্টেজে চলে যাই। এখান থেকেই আসল ভিলেনের মুখোশ খুলবে, আর শেষ লড়াইয়ের জন্য স্টেজ তৈরি হবে। তো কে সেই আসল ভিলেন? সে লুই বাবা না, সে হল তার উপদেষ্টা ডক্টর ভ্যান্স। হ্যাঁ, সেও একজন পৃথিবীবাসী, আর তাকে কাউন্ট কান্তাই কেবলারে আটকে রেখেছিলেন। এতদিন ধরে ডক্টর ভ্যান্স একটাই জিনিস খুঁজছিল, বাড়ি ফেরার একটা উপায়। আর কারালের শক্তিটাই ছিল তার কাছে সেই বাড়ি ফেরার একমাত্র চাবিকাঠি। তাহলে ফাইনাল লড়াইটা কাদের মধ্যে দাঁড়ালো? একদিকে আমাদের হিরোরা,
যাদের লক্ষ্য নিজেদের গ্রহকে বাঁচানো, আর অন্যদিকে ডক্টর ভ্যান্স, যে কিনা নিজের বাড়ি ফেরার জন্য পুরো কেপলার গ্রহটাকেই ধ্বংস করে দিতে রাজি। মানে এখানে বাজিটা লেগেছে একটা আস্ত গ্রহের অস্তিত্ব নিয়ে। পরিস্থিতি আরও খারাপ হয় যখন ডক্টর ভ্যান্স একটা মেশিন চালু করে দেয় যেটা কেপলারের গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ শক্তিকেই উল্টে দেবে। আর এটা থামানোর জন্য হাতে সময় ছিল মাত্র 10 মিনিট। এই যে কাউন্টডাউন, এটাই গল্পের টেনশনটাকে একদম ক্লাইম্যাক্সে নিয়ে যায়। এই রকম একটা চাপের মুহূর্তে অ্যাক্সেলের হঠাৎ তার বাবার বলা একটা কথা মনে পড়ে যায়, সাহস ছাড়া জীবনের কোনো মানেই হয় না। আর ওই কথাগুলোই যেন তাকে একটা শক্তি দেয়। সে তখন নিজের জীবনের পরোয়া না করে ভ্যান্সের মেশিনটা ধ্বংস করার জন্য এগিয়ে যায়। একটা চূড়ান্ত আত্মত্যাগের জন্য প্রস্তুত হয়ে যায় সে। আর অ্যাক্সেলের এই স্যাক্রিফাইসের ফল যা হলো তা ছিল এক কথায় অবিশ্বাস্য। বহু প্রজন্ম পর কেপলারের সেই শুকনো অনুর্বর মাটিতে বৃষ্টি নামল। এই বৃষ্টিটা ছিল আসলে নতুন জীবন আর নতুন আশার একটা প্রতীক। আর দেখা গেল চারদিকে কারালের বীজগুলো থেকে নতুন গাছ জন্মাতে শুরু করেছে। শেষ পর্যন্ত এই গল্পটা কিন্তু আমাদের একটা বেশ গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। দেখুন, ডক্টর ভ্যান্স যা করেছে সেটা অবশ্যই ভয়ঙ্কর, কোনো সন্দেহ নেই। কিন্তু তার উদ্দেশ্যটা কী ছিল? শুধু নিজের বাড়ি ফেরা। তো প্রশ্নটা হলো, একজন মানুষের বাড়ি ফেরার আশা, সেটা কি একটা পুরো গ্রহের অস্তিত্বের চেয়েও দামি হতে পারে? এর উত্তরটা কিন্তু সত্যিই সহজ না।